$2100 কোটি গাজায় হামলা চালাতে ইসরায়েলকে দিল আমেরিকা। এতে কিভাবে লাভ হচ্ছে মার্কিন অস্ত্র কোম্পানিগুলোর? কালো কাপড়ে চোখ বেঁধে পানি ও খাবার খেতে না দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে আটক স্বেচ্ছাসেবীদের। মালয়েশিয়ার তীব্র নিন্দা। পাকিস্তানের পর বাংলাদেশও আনতে চায় ভারতের রাফায়েল ধ্বংসকারী চীনের যুদ্ধ বিমান। ঢাকা কেন এ ফাইটার জেট কিনতে চায়? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মাত্র 2 বছরে $2100 কোটি সরাসরি ইসরায়েলকে দিয়েছে আমেরিকা। আর সেই অর্থে ফিলিস্তিনের গাজায় চলছে গণহত্যা, ধ্বংস হচ্ছে লেবানন, সিরিয়া, ইয়েমেন। শুধু তাই নয়, 2023 সালের অক্টোবর থেকে 2025 সেপ্টেম্বর পর্যন্ত কেবল মধ্যপ্রাচ্যে সামরিক প্রয়োজনে প্রায় $3400 কোটি খরচ করেছে ওয়াশিংটন। ট্যাঙ্ক থেকে শুরু করে যুদ্ধ বিমান, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার, বোমা সবকিছুর পেছনে রয়েছে বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়নের মতো বড় বড় মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ক্রেতা ইসরায়েল। ওয়াশিংটনের টাকায় ইসরায়েল শুধু যুদ্ধ চালাচ্ছে না, গোটা মধ্যপ্রাচ্যকে করে তুলছে অগ্নিগর্ভ। এই যুদ্ধ বাণিজ্য কে লাভবান হচ্ছে, ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আমেরিকার টাকায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইয়েমেন, এমনকি ইরান পর্যন্ত পৌঁছে গেছে তেল আবিবের কালো থাবা। যুক্তরাষ্ট্রের আরব মিত্র কাতারেও আঘাত হেনেছে ইসরায়েল। তবে একচেটিয়া যুদ্ধের এই আগুন ইসরায়েল একা জ্বালায়নি। এর পেছনে অর্থনৈতিক অক্সিজেন দিয়ে গণহত্যায় স্পন্সর করছে যুক্তরাষ্ট্র। গত 2 বছরে ইসরায়েলকে $21 বিলিয়ন বেশি সরাসরি সহায়তা দিয়েছে ওয়াশিংটন। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রজেক্টের 2টি প্রতিবেদনে সামনে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্য অস্থির করে রাখার পেছনে দায়ী কি যুক্তরাষ্ট্র? কেন নেতানিয়াহুকে আইন ভাঙার লাইসেন্স দিয়ে রেখেছে বাইডেন ও ট্রাম্প প্রশাসন? 2020 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলের মোট অস্ত্রের প্রায় 2/3 এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বোয়িং, লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থ্রপ গ্রুম্যান থেকে শুরু করে আমেরিকার বড় বড় সব প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো তেল আবিবে গড়ে তুলেছে অস্ত্রের পাহাড়। বিধ্বংসী বোমা, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, গাইডেন্স কিট, হেলফায়ার মিসাইল, বাংকার বাস্টার বোমাসহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধ সরঞ্জামেই রয়েছে মার্কিন প্রযুক্তির পরিষ্কার ছাপ। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য বলছে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর, এই 2 বছরে ইসরায়েলকে সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি সহ মধ্যপ্রাচ্যে সামরিক প্রয়োজনে প্রায় $31 থেকে $34 বিলিয়ন খরচ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন ফ্রন্টে 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ, সমরাস্ত্র ও রাজনৈতিক সহায়তা ছাড়া কিছুতেই টিকতে পারত না তেল আবিব। সীমিত পরিসরে ড্রোন ও সামরিক প্রযুক্তি তৈরি করলেও ব্যাপক হারে বোমা বানানোর সামর্থ্য ইসরায়েলের নেই। তবে দশকের পর দশক ধরে দেশটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রিয় মিত্র। ওয়াশিংটনের কাছ থেকে প্রতি বছর গড়ে $3.3 বিলিয়ন পায় তেল আবিব। 1948 সাল থেকে এই পর্যন্ত মোট মার্কিন সামরিক সহায়তার অঙ্ক দাঁড়িয়েছে $150 বিলিয়ন। বাইডেন থেকে ট্রাম্প সব মার্কিন প্রশাসনই ইসরায়েলকে অস্ত্র ও সামরিক ঋণ দিয়েছে। বহু বছর ধরে ইসরায়েলকে প্রশ্নহীন সমর্থন দিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে তীব্র হচ্ছে ইসরায়েল বিরোধী মনোভাব। প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এর এক জরিপে দেখা গেছে 40% মার্কিন ইহুদি মনে করেন গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টিকে যুদ্ধাপরাধ বলছেন 60% বেশি ইহুদি। বর্তমানে সামাজিক নিরাপত্তার দিক থেকে বিশ্বের অন্যতম দুর্বল দেশ যুক্তরাষ্ট্র, অথচ ইসরায়েলের যুদ্ধ চালাতে প্রতি বছর $1 বিলিয়ন ব্যয় করছে ওয়াশিংটন। জনগণের ট্যাক্সের টাকা অন্য দেশের যুদ্ধে খরচ করার বিষয়টি এখন আর মানতে নারাজ বেশিরভাগ মার্কিন জনগণ। ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিরোধিতার মাঝেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে বিশ্বের একাধিক দেশ ও শিল্প প্রতিষ্ঠান। 2020 থেকে 2024 সালের মধ্যে তেল আবিবের অস্ত্র আমদানির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে। বিপুল মুনাফার লোভে উল্লেখযোগ্য হারে সমরাস্ত্র দিয়েছে ইতালি ও যুক্তরাজ্য। এছাড়াও ইসরায়েলি অস্ত্র সরবরাহ নেটওয়ার্ককে এখনও সচল রেখেছে ইউরোপ, এশিয়ার বিভিন্ন ডিফেন্স কোম্পানি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প। তবে মার্কিন মদদে মধ্যপ্রাচ্যের দানব হয়ে ওঠা ইসরায়েলকে কতদিন বশে রাখতে পারবে আমেরিকা, সেটা নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ।
হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমকে বহনকারী কনসিয়ান্স নামের নৌযানেও হানা দিয়ে এর আরোহীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। কনসিয়ান্স সহ 3টি নৌযান আটকের ঘটনায় নিন্দা আর স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে থাকা কনসিয়ান্স, গাজিয়া সানবার্ড সহ 3টি নৌযানে ইসরায়েলি বাহিনী হানা দেওয়ার আগে সামাজিক মাধ্যমে লাইভে এসে শেষ মুহূর্তের পরিস্থিতি বর্ণনা করেন শহীদুল আলম। কনসিয়ান্সে 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় নিজের মুক্তির বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। একাধিক নৌযান আর স্বেচ্ছাসেবীদের আটকের বিষয়টি স্বীকার করে সামাজিক মাধ্যমে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। আটক স্বেচ্ছাসেবীদের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, গাজাবাসীর জন্য $1,10,000 মার্কিন ওষুধ ছিল মালয়েশিয়ার স্বেচ্ছাসেবীদের সাথে। গত শুক্রবার গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ বহরে থাকা 40টির বেশি নৌযান আর 470 জন স্বেচ্ছাসেবীকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে ইসরায়েলি বাহিনী শারীরিক ও মানসিক নির্যাতন করে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জারি রেখেছে। কালো কাপড়ে চোখ ঢেকে হাত পেছনে বেঁধে হাঁটু গেড়ে মাফ চাওয়া, দীর্ঘ সময় পানি ও খাবার না দেয়া, এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকায় চুমু খেতে বাধ্য করার মতো ভয়াবহ অভিযোগ এনেছেন গাজা অভিমুখী দি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক স্বেচ্ছাসেবীরা। সদ্য মুক্তি পেয়ে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীরা ইসরায়েলের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ আনেন। তবে ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করায় গ্রেটাকে ঝামেলা সৃষ্টিকারী ও রাগী বলে কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মীর ফজলা রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 18 বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। বর্তমানে গাজায় কোনো সমুদ্র বন্দর নেই। ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না। এমন অবস্থায় অবরুদ্ধ গাজাবাসীদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ও অবরোধ ভাঙতে গত 31 আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরপরই একে একে সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। এই মিশনে অংশগ্রহণকারী নাগরিকদের কেউ পার্লামেন্টেরিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী, আবার কেউ বা স্বেচ্ছাসেবী। ফলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানবহর আটকানো এবং অভিযাত্রীদের বন্দী করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। কয়েকজন অভিযাত্রীকে আটক রেখে বাকিদের ফেরত পাঠাচ্ছে ইসরায়েলের সরকার। ইতিমধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে। 6 অক্টোবর 161 জন আন্দোলনকারীর একটি ফ্লাইট এথেন্সে এসে পৌঁছায়। তাদের মধ্যে থুনবার্গ সহ আরও প্রায় 20টি দেশের নাগরিক ছিলেন। গ্রিসে পৌঁছানোর পর গ্রেটাদের বরণ করে নেয় ফিলিস্তিনপন্থী উল্লসিত জনতা। সেখানে গাজার পরিস্থিতি জানাতে সাংবাদিকদের সাথে মিলিত হন তারা। নিজের বক্তব্যে সহযাত্রীদের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন গ্রেটা। আমি আসলে কি বলবো জানি না, কারণ আমরা যাই বলি না কেন আমাদের সরকারগুলো কোনো পদক্ষেপ নেবে না। ইসরায়েলি বাহিনী শুধু আমাদের আটক করেনি, তারা আমাদের মরুভূমির কারাগারে নিয়ে নির্যাতন করেছে। আমাদের সাথে যা হয়েছে তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু হচ্ছে গাজাবাসীদের সাথে। ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীকে, একটি পুরো জাতিকে আমাদের চোখের সামনে মুছে ফেলার চেষ্টা করছে। গাজায় মানুষ যখন অনাহারে আছে, তখন সেখানে মানবিক ত্রাণ পাঠানোর প্রচেষ্টায় বাধা দিয়ে তারা আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর আগে সুইস ও স্প্যানিশ কর্মীরা অভিযোগ করেন আটক অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের অমানবিক পরিস্থিতিতে রেখেছিল। সুইজারল্যান্ডে ফেরত আসা কর্মীরা জানান তাদের ঘুমাতে দেওয়া হয়নি, পর্যাপ্ত পানি ও খাবার দেওয়া হয়নি। অনেকে মারধরের শিকার হয়েছেন এবং খাঁচায় আটকে রাখা হয়েছিল। যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করায় গ্রেটাকে নিয়ে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে প্রশ্ন করলে ট্রাম্প বলেন তিনি একজন ঝামেলা সৃষ্টিকারী, তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে, তার উচিত একজন চিকিৎসক দেখানো।
She's just a troublemaker. এই মন্তব্যের পর ট্রাম্পকে রীতিমতো ব্যঙ্গ করে জবাব দিয়েছেন গ্রেটা। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পকে খোঁচা দিয়ে গ্রেটা বলেন, রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা মোকাবিলার জন্য আপনার কাছে যদি কোনো পরামর্শ থাকে তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব, কারণ আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যায় আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন। গ্রেটা ও ট্রাম্পের মধ্যে অনেকদিন ধরে অনলাইনে কথার লড়াই চলছে। তারা প্রায়ই একে অপরকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেন। 2018 সালে শুরু করা ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গ্রেটা এখন মানবিক সহায়তার কাজেও যুক্ত হচ্ছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে রাফায়েল বিধ্বংসী চীনের J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান। চলতি বছর ঘটে যাওয়া ভারত পাকিস্তান সংঘাতে এই বিমান দিয়েই ভারতের রাফায়েল ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় আসে এই ফাইটার জেটটি। এর মধ্যেই চীন, পাকিস্তান বা মিশরের মতো দেশ ব্যবহার করছে J-10C যুদ্ধ বিমান। বাংলাদেশও কেন এই বিমানের প্রতি আগ্রহী, কি কি বিশেষত্ব আছে এই যুদ্ধ বিমানের, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তির নতুন মাত্রায় নিয়ে যেতে সরকার সম্প্রতি চীনের সঙ্গে এক বিশাল সাময়িক চুক্তির পথে এগোচ্ছে। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ রাফেল বিধ্বংসী 20টি J-10C চীনা যুদ্ধবিমান কিনতে পারে। এসব বিমান বিশ্বের অন্যতম আধুনিক শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট হিসেবে পরিচিত। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলার। টাকায় হিসেব করলে যা দাঁড়ায় প্রায় 27,000 কোটি টাকা। 2027 সালের মধ্যে বাংলাদেশ এই যুদ্ধবিমানগুলো হাতে পাবে বলে জানানো হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন এই J-10C? কি এমন বিশেষত্ব আছে এই বিমানে? J-10C মূলত চীনের তৈরি এক অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। এটি নির্মাণ করেছে চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি। আর চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সে দীর্ঘদিন ধরেই এই বিমানটি সফলভাবে ব্যবহৃত হচ্ছে। বিমানটি 4.5 প্রজন্মের ফাইটার জেট, অর্থাৎ এতে এখনকার অত্যাধুনিক প্রযুক্তির প্রায় সব সুবিধাই আছে, যেমন শক্তিশালী রাডার, দ্রুত প্রতিক্রিয়া, দীর্ঘ দূরত্বে আঘাত হানার সক্ষমতা এবং উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা। চায়না সেন্ট্রাল টেলিভিশনের একটি প্রতিবেদনে জানানো হয়, J-10C এর মধ্যে রয়েছে এসআর রেডার নামের উন্নত সেন্সর ব্যবস্থা, যা একসাথে অনেকগুলো লক্ষ্য শনাক্ত করতে পারে এবং শত্রুর রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখার সক্ষমতাও রাখে। এর নকশায় রয়েছে ক্যানার্ড ডেল্টা উইং, যা একে খুব দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা দেয়। ডগফাইট বা কাছাকাছি বিমান যুদ্ধে এটি একটি বাড়তি সুবিধা। J-10C ঘন্টায় সর্বোচ্চ প্রায় 2400 কিলোমিটার গতিতেও উঠতে পারে, যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি। চাইনিজ ডিফেন্স রিভিউর তথ্য মতে J-10C একবার জ্বালানি নিয়ে প্রায় 1800 কিলোমিটার পর্যন্ত টানা উঠতে সক্ষম। এতে আছে আধুনিক ইঞ্জিন, যা দীর্ঘ সময় আকাশে টিকে থাকতে সাহায্য করে এবং দ্রুত গতিতে উড্ডয়ন ও অবতরণে সক্ষম। অস্ত্রশক্তির দিক দিয়ে J-10C নিঃসন্দেহে ভয়ঙ্কর। এতে ব্যবহার করা হয় PL-15 নামের দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা 300 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে। এছাড়া কাছাকাছি যুদ্ধের জন্য রয়েছে PL-10 মিসাইল এবং 23 মিলিমিটার কামান। এই বিমানে লেজার নিয়ন্ত্রিত বোমা, আকাশ থেকে ভূমিতে হামলার অস্ত্র ও সমুদ্রের টার্গেট ধ্বংস করার মিসাইলও বহন করা যায়, অর্থাৎ এটি আকাশে ও ভূমিতে দুই ক্ষেত্রেই সমান কার্যকর। আল জাজিরা ও গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত পাকিস্তান সীমান্তে এক সংক্ষিপ্ত বিমান সংঘর্ষে পাকিস্তান দাবি করেছিল যে তাদের J-10C বিমান ভারতের এক রাফেল ফাইটারকে PL-15 মিসাইল দিয়ে আঘাত করে ধ্বংস করেছে। যদিও ভারত ও রাফেল নির্মাতা ডেসল্ট এভিয়েশন এই দাবি অস্বীকার করে, তবে ঘটনাটি J-10C এর সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পাকিস্তান এয়ারফোর্সের তথ্যমতে J-10C এর রাডার ও বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল সিস্টেম ভারতের রাফায়েলের সমতুল্য বা কিছু ক্ষেত্রে আরও উন্নত। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় দূরপাল্লার যুদ্ধ বা লং রেঞ্জ এয়ার টু এয়ার কমব্যাটে J-10C তার উন্নত সেন্সর ও PL-15 মিসাইলের কারণে বড় সুবিধা পায়।
ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি এর চালনা শক্তি বা নিয়ন্ত্রণ ক্ষমতা। ডিফেন্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে J-10C এর ক্যানার্ড উইং ডিজাইন ও উন্নত ফ্লাই বাই ওয়ার সিস্টেম একে অত্যন্ত দ্রুত ও চটপটে করে তুলেছে। কাছাকাছি যুদ্ধে এটি মুহূর্তেই দিক বদলাতে পারে, গতি কমিয়ে আবার দ্রুত বাড়াতেও পারে, যা ডগ ফাইটে একে খুব কার্যকর করে তুলেছে। অন্যদিকে এতে থাকা উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম শত্রুর মিসাইলের রাডারকে বিভ্রান্ত করতে পারে, যা আত্মরক্ষায় বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে J-10C এখন চীনের অন্যতম সেরা যুদ্ধবিমান। তবে যুক্তরাষ্ট্রের F-22 র্যাপটর বা F-35 লাইটনিং 2 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট নয়। তবুও এর উন্নত রেডার, সেন্সর ও মিসাইল সিস্টেম একে অনেক বেশি কার্যকর করেছে। রাশিয়ার Su-35 বা ভারতের রাফায়েলের সঙ্গে তুলনা করলে J-10C কিছু ক্ষেত্রে পিছিয়ে, যেমন রেঞ্জ ও ফুয়েল ক্যাপাসিটিতে, কিন্তু ইলেকট্রনিক সাপোর্ট ও মিসাইল প্রযুক্তিতে এটি সমান শক্তিশালী। চীন, পাকিস্তান বা মিশরের মতো দেশ ইতোমধ্যেই J-10C ব্যবহার করছে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশও যোগ দিতে যাচ্ছে J-10C ক্লাবে। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে J-10C আসলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন ধরনের ভারসাম্য তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী, জাপানের সুসুমো কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম ইয়াগি। ধাতু জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তারা। নোবেল কমিটি জানিয়েছে তাদের আবিষ্কার করা ধাতু জৈব আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এসব কাঠামো ব্যবহার করা যায়। বাংলাদেশ সময় বুধবার বিকাল 3:45 সুইডেনের স্টকহোম থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। 1951 সালে জন্ম নেওয়া জাপানের বিজ্ঞানী সুসুমো কিতাগাওয়ার দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ নাগরিক রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করছেন। আর 1965 সালে জর্ডানের আম্মানে জন্ম নেওয়া বিজ্ঞানী ওমর এম ইয়াগি বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করছেন। রসায়নের নোবেল জয়ীরা পাবেন একটি নোবেল মেডেল এবং 1,10,00,000 সুইডিশ ক্রোনা বা বাংলাদেশি মুদ্রার প্রায় 14,20,00,000 টাকা। এরই মধ্যে চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়নের নোবেল ঘোষণা করা হয়েছে। 9 অক্টোবর সাহিত্যে, 10 অক্টোবর শান্তি ও 13 অক্টোবর অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী দমনের কঠোর অভিযান বাস্তবায়নে এবার ইলিনয় অঙ্গরাজ্যে শিকাগো শহরে ন্যাশনাল গার্ডের শত শত সেনা পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েন আদালত স্থগিতাদেশ দিলেও অনুমোদন দিয়েছে শিকাগোয়। রাস্তায় নামার চূড়ান্ত নির্দেশের আগেই মঙ্গলবার শিকাগো শহরের আশেপাশের ঘাঁটিতে জড়ো হন ন্যাশনাল গার্ডের শত শত সেনা। এতে নতুন করে ধরপাকড়ের আতঙ্কে ভুগছেন শিকাগোর অভিবাসীরা। ফেডারেল আইনে বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন নিষিদ্ধ হলেও ইনসারেকশন অ্যাক্ট বা অভ্যুত্থান দমন আইনে এই নিয়মে ব্যতিক্রম রয়েছে। এর মাধ্যমে সেনারা সরাসরি আইন প্রয়োগ ও গ্রেফতারে অংশ নিতে পারেন। গভর্নরের অধীনে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের মূলত প্রাকৃতিক দুর্যোগের সময় মোতায়েন করা হয়। এক ফেডারেল বিচারক এরই মধ্যে অরিগনের পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড মোতায়েনের তৎপরতায় 19 অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। তবে শিকাগোতে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন আরেক বিচারক। সেখানে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছেন ফেডারেল কর্মকর্তারা। ন্যাশনাল গার্ড মোতায়েনের পক্ষে সাফাই দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শিকাগোতে অপরাধের হার খুব বেশি থাকায় গভর্নর ব্যর্থ হলে ফেডারেল সরকারই দায়িত্ব নেবে। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।